গল্প বউপাখি সিনচাই সিনথিয়া। ইউ নো হোয়াট বউপাখি, ইউ নিড টু বি মোর স্কিল টু কিল অ্যা মনস্টার লাইক মি। কথাগুলো শুনে দপ করে জ্বলে ওঠে তিতির। তারপর আরাফের দিক মুখ ফিরিয়ে পাউচু করে কোমরে হাত রেখে বলে, দেখুন আপনি আরাফ হন আর বরফ হন, আমি আপনার বউপাখি নই। না আপনাকে আমি চিনি, না আপনার সাথে আমার কোনোদিন বিয়ে হয়েছে। সো প্লিজ আমাকে যেতে দিন। কথাগুলো শুনে আরাফের চোয়াল শক্ত হল। যে চোখ এতক্ষণ তিতিরের জন্য নরম ছিল সেই চোখ হয়ে উঠল রক্তবর্ণ। যা দেখে তিতিরের পুরো শরীর কেঁপে উঠল। লোকটা রেগে গেছে, ভয়াবহ রকমের রেগে গেছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করছে। কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি। তিতির যখন এসব আকাশ পাতাল ভাবনায় বিভোর ঠিক তখনই ওর সামনে কিছু ছবি ছুঁড়ে ফেলে মুখ খুলল আরাফ। তুমি আমার বউপাখি নও, আমাদের বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? এখন বলো এই ছবিগুলোও মিথ্যে, আমার বানানো। একটা কথা জেনে রাখো, এই আরাফ চৌধুরী মরে যাবে তবুও সে তার বউপাখিকে চিনতে ভুল করবে না। তিতির ওর সামনে পড়ে থাকা ছবিগুলো তুলে দেখল। এক একটা ছবি ওর পায়ের তলার মাটি সরিয়ে দিল। অসম্ভব, এ অসম্ভব। তিতির এই লোকটাকে বিয়ে করেছে অথচ ওর কোনো কিছুই মনে পড়ছে না। প্রথম ছবিটা ওদের আগদের। আরাফ সাদা পায়জামা পাঞ্জাবি পরা আর তিতির সাদা লেহেঙ্গা। ওদের হাতে একটা আয়না। আরাফ তিতিরের দিকে তাকিয়ে আছে আর তিতির লাজুক হেসে চোখ সরিয়ে নিয়েছে। ওই মুহূর্তে ছবিটি ক্যামেরা বন্দি করা হয়েছে, কিন্তু তিতিরের এসব কিছুই মনে নেই। কি করে সম্ভব? ছবির মেয়েটা দেখতে হুবহু তিতিরের মতো, একেবারে হুবহু। তিতিরের হাত কাঁপছে, ভয়ে আরও শুকনো হয়ে গেছে তিতিরের মুখ। লোকটা একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে। এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর বিয়ে যদি করেও থাকে তাহলে ওর কিছু মনে পড়ছে না কেন? কেন মনে হচ্ছে এই ছবিগুলোকে, ছবির মানুষটাকে সে এই প্রথমবার দেখছে? কি করে সম্ভব এটা? দুকান চেপে এক চিৎকার দিয়ে বসে পড়ল তিতির। তারপর আরাফের দিকে তাকিয়ে কাদো কাদো মুখ করে বলল, বিশ্বাস করুন, আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি জানি না এসব কি হচ্ছে আমার সাথে। আজকে তো আমার বিয়ের দিন ছিল। আমি পার্লারে গিয়েছিলাম। তারপর বের হওয়ার পর কেউ একজন আমার মুখে রুমাল চেপে ধরে। আমি জ্ঞান হারাই। এর বেশি আমি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। আমি এখনো বলবো আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরাফের ওর কথাগুলো শুনে দুদিকে ঘাড় বাঁকাল। তারপর একটানে তিতিরকে বসা থেকে উঠিয়ে একেবারে ওর মুখের কাছে আনল। দুজনের মাঝে এখন 1 ইঞ্চিও দূরত্ব নেই। তিতির হাতে হ্যাচকা টান খেয়ে ব্যথায় গোঙাতে লাগল। কিন্তু সেদিকে নজর নেই আরাফের। মাথায় খুন চেপেছে ওর। নিজের বউ কি না বলছে তাদের বিয়ের কথা তার মনে নেই। প্রচণ্ড রাগের মধ্যেও পেট চেপে হাসি পেল আরাফের। তিতির কি বুঝতে পারছে না আরাফ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে পারছে না, আর হয়তো এজন্যই এখনও আরাফকে না চেনার ভান করছে। বাঁকা হাসল আরাফ। তারপর এক হাত দিয়ে দরজার লক খুলল আর আরেক হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে যেতে লাগল দরজার বাইরে। তিতির হাতে আবারও টান খেয়ে ব্যথায় আর্তনাদ করে উঠল। তারপর দাঁতে দাঁত চেপে চোখের কান্না এক হাত দিয়ে মুছে বলল, এতই যখন ভালোবাসেন আপনার বউপাখিকে তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন তাকে? তিতিরের দিকে না তাকিয়েই আরাফ বলল, তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি তার কাছে এই ব্যথা কিছুই না বউপাখি। তিতির অবাক হল লোকটার কথা শুনে। ওর কান্নার দমক বাড়ল। তারপর সেই কান্নার ভিতরেই বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? আমি কোথাও যাব না আপনার মতো পাগলের সাথে। আরাফ হাসল, ভীষণ জোরে হাসল। যে হাসির আওয়াজ তিতিরের অন্তরাত্মা কাঁপিয়ে দিল। এখানে হাসির তো কিছু বলেনি তিতির। তাহলে লোকটা এভাবে হাসছে কেন? এসব ভাবনা চিন্তার মধ্যেই তিতিরকে গাড়িতে ওঠালো আরাফ। তারপর তিতিরের সিট বেল্ট পরিয়ে দেওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, প্রথম বিয়ে মনে নেই তো কি হচ্ছে? আমরা আবার বিয়ে করব বউপাখি। এই আরাফ চৌধুরী তার বউপাখিকে শুধু একবার নয়, 1000 বার বিয়ে করতেও রাজি আছে। প্রথমবারের বিয়ে মনে নেই তো কি হয়েছে? আমরা আবার বিয়ে করব। এই আরাফ চৌধুরী তার বউপাখিকে শুধু একবার নয়,
হাজারবার বিয়ে করতেও রাজি আছে। আর কিছু বলার সাহস করল না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই। বিয়ে যখন করবে বলেছে, তখন এই লোক ওকে বিয়ে করেই ছাড়বে। দীর্ঘশ্বাস ফেলল তিতির। আরাফ ততক্ষণে গাড়িতে উঠে পড়েছে। আজকে গাড়িও চালাবে। নিজের বউপাখিকে আজ পুরো 1 বছর পর ওর বাড়িতে নিয়ে যাবে। ভাবতেই আরাফের বুকের ভিতরটাতে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হল। আহ, তার বউপাখি। আরাফ গাড়ি চালাচ্ছে আর তিতির ওর পাশের সিটে বসে রয়েছে চুপ করে। তিতির চুপ করে নেই, তিতির দেখছে আরাফ নামের পাগলটাকে। আরাফের বলিষ্ঠ হাত গাড়ির স্টিয়ারিং হুইল ধরে আছে আর সেদিকে তাকাতেই তিতিরের ভেতরটা অলটপালট হয়ে যাচ্ছে। আরাফের ঘন চুল, চাপ দাড়ি, চোখের চাহনি, কথা বলার ধরন কি কোনোভাবে তিতিরকে আকৃষ্ট করছে? ওকে প্রেমে পড়তে বাধ্য করছে এই পাগলটার? অসম্ভব। তিতির মরে গেলেও এই পাগলের প্রেমে পড়বে না, কখনো না। কনট্রোল তিতির, কনট্রোল। নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে কখন যে ওরা আরাফদের বাড়িতে চলে এসেছে তা টেরই পায়নি তিতির। টের পেল যখন আরাফ গাড়ির দরজা খুলে ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হাঁটুর ওপরের দিকটা ইশারা করে বলল, এখানটায় পা রেখে নামো বউপাখি। গাড়িটা বেশ উঁচু, তোমার নামতে অসুবিধা হবে। আমি নামব না। এটা বলে তিতির অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তোমায় তিতির। কর্তব্য সাহস পাগলটার। এতক্ষণ বউপাখি বউপাখি করে গলা শুকিয়ে ফেলেছিল, কিন্তু এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুঁসে উঠল তিতির। এদিকে আরাফেরও মেজাজটা গরম হতে লাগল। আর কত পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসা প্রমাণ করার জন্য। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুমি এখন যে তোত্তারামিটা আমার সাথে করছো, আমি সেই তোত্তারামির উপর পিএইচডি করা। সো বি কেয়ারফুল ডার্লিং। ঘাবড়ে গেলে তিতির, কিন্তু দমল না। আরাফের দিকে মুখ ফিরিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু তখনই আরাফ ওকে গাড়ি থেকে কোলে তুলে নিল। তারপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, বলেছিলাম না আমার সাথে তোত্তারামি করো না বউপাখি। তিতিরের সারা শরীর জুড়ে একটা শিরশির অনুভূতি বয়ে গেল। এতটাও আশা করেনি তিতির। এত দেখি মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়েই আরাফ বাড়ির দরজার সামনে আসল। তারপর এক পা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে বাড়ির দরজা খুলল। প্রচণ্ড এক শব্দ হওয়ায় তিতির কেঁপে ওঠে। বাড়ির সবাই এই শব্দ শুনে হতভম্ব হয়ে ছুটে আসে ওদের সামনে। আরাফের দাদি আর ওর মা ওদেরকে দেখে খুশিতে কেঁদে ফেলে। আরাফের মা তিতিরকে দেখে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, অবশেষে তুই ঘরে এলি মা, এতদিনে মনে পড়ল তোর এই শাশুড়ি মায়ের কথা। আরাফের দাদি সেই কথায় বাধা দিয়েই বলল, আহা বৌমা, আগে ওদের ঘরে যাইতে দাও তো। দাদুভাই সেই কহন থাইক্কা নাতবৌরে কোলে নিয়া দাঁড়াইয়া রইছে। তিতিরের মুখ প্রথমে লজ্জায় লাল থেকে নীল হয়েছিল, দাদির কথা শুনে এবার তা বেগুনি রূপ ধারণ করল। আচমকা আরাফের কানের কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে তিতির বলল, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দিন, প্লিজ। আপনার সব কথা শুনব আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না। আরাফও তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, টু লেট বউ পাখি, তখন তোত্তারামিটা না করলেই পারতে, তাহলে এখন আর এভাবে লজ্জায় পড়তে হতো না, আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। এটুকু বলেই ওপর তলায় উঠতে উদ্যত হল আরাফ। কিন্তু তখনই আরাফের বাবা আহনাফ চৌধুরী বাধা দিল আরাফকে। দাঁড়াও, কোথায় যাচ্ছ বাদর কথাকার? তোমার কি মনে নেই এই মেয়ের বাবা তোমাকে? আহনাফ চৌধুরীর কথা শেষ করতে দিল না আরাফ, তার আগেই বলে উঠল, তোমাকে নাতিনাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। তোমাকে নাতিনাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। আরাফ কথাটা বলেই তিতিরের দিকে তাকিয়ে হেসে চোখ মারল। মরে গেল। তিতির জাস্ট লজ্জায় মরে গেল তখন। বাদরামোর একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছ তুমি তোমার ছেলেকে আফিয়া? আফিয়া বেগমের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন আহনাফ চৌধুরী। ভয়ে কেঁপে উঠল আফিয়া বেগম আর সাথে তিতিরও। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে রাগী স্বরে বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো, তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে।
আরাফ তিতিরকে কোল থেকে নামালো একেবারে ওর রুমে নিয়ে গিয়ে। তারপর নিজের কিং সাইজ বেডের ওপর তিতিরকে বসিয়ে নিজে হাঁটু গেড়ে বসল ওর সামনে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বাবার সাথে একটু কথা বলে আসছি, মিষ্টি তোমার খাবার নিয়ে আসবে, খেয়ে নিও কেমন? তুমি না আমার লক্ষ্মী বউ পাখি। হুমম। তিতির চুপ করে রইল। একটু আগের ঘটনায় প্রচণ্ড রেগে আছে ও আরাফের ওপর। তিতিরের মৌনতার কারণ আরাফ খানিকটা আঁচ করতে পারলেও মুখে কিছু বলল না। মনে মনে ভাবতে লাগল রাতে কোন কোন ভাবে আদর করলে ওর বউ পাখিটার রাত ভাঙানো যাবে। মাথায় আবারও দুষ্টু বুদ্ধি আসলো আরাফের। মনে মনে নিজেই নিজেকে বলল, আরাফ তুই আসলেই একটা বউ পাগল। তারপর আবার নিজেই নিজের ভাবনায় ঠোঁট টিপে হাসল। তিতির আরাফের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, পাগলরা মনে হয় এভাবেই মনে মনে হাসে। তারপর উঠে যাওয়ার আগে আরেকবার তিতিরের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হলো আরাফ। রুম থেকে বের হওয়ার সময়ও তিতিরের দিকে তাকিয়ে আরাফ এমনভাবে চোখ মারল যে তিতির না চাইতে ওর মুখটা হা হয়ে গেল। পাগল দেখেছে কিন্তু এমন পাগল জীবনেও দেখেনি তিতির। আরাফ রুম থেকে বের হতেই খাবার নিয়ে রুমে ঢুকল মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট বোন। বয়স বেশি না, তিতিরের থেকে 2 বছরের ছোট। এবার অনার্সে উঠবে। তবে মোটেও সে আরাফের মতো নয়। নিজের নামের মতোই মিষ্টি আর ভদ্র। তিতিরের বেশ লাগল মিষ্টিকে। যাক, অন্তত কেউ একজন সুস্থ মস্তিষ্কেরও রয়েছে এই বাড়িতে, বিড়বিড় করে বলল তিতির। কিন্তু মিষ্টি শুনে ফেলল সেটা। তারপর তিতিরের হাত দুটো নিজের হাতে আজলে নিয়ে বলল, ভাবিপা, আমি জানি তুমি ভাইয়ার কাণ্ড কারখানায় খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো, আমার ভাইয়া খারাপ মানুষ না ভাবিপা। পাগলের মতো ভালোবাসে ও তোমাকে। তুমি যদি বলো ভাইয়াকে তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে, ও মনে হয় সেটাও তোমার হাতে এনে দেবে। মিষ্টির কথাগুলো শুনে হাজারো প্রশ্ন দানা বাঁধল তিতিরের মনে। মানুষটার কাণ্ড কারখানাগুলো কি আসলেই বিরক্ত করছে তিতিরকে? না তো। তিতির কি আসলেই ভুলে গেছে ওই মানুষটাকে? হাজার চেষ্টা করেও কেন অতীতের কোনো ঘটনা মনে করতে পারছে না তিতির? কিন্তু ওকে তো সবটা জানতে হবে, সবটা মনে করতে হবে, মিলিয়ে দেখতে হবে এরা সবাই সত্যি বলছে কিনা, আরাফ সত্যি বলছে কিনা। না হলে যে এই রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পাবে না ও। আর এখন ওকে ওর সব প্রশ্নের উত্তর একমাত্র মিষ্টিই দিতে পারবে। তাই মিষ্টিকেই চেপে ধরল তিতির। বলতে বলল তিতিরের এই বাড়ির সাথে জুড়ে থাকা অতীতের সব ঘটনা। তবুও মিষ্টি কোনো কিছু বলতে রাজি হল না। আসলে ভাইয়ের ভয়েই মিষ্টি কিছু বলল না। কিন্তু কিছুক্ষণ পরে মিষ্টি ওর ভাইয়ের আলমারি খুলে কিছু একটা বের করে দিল তিতিরের হাতে। একটা লক করা ডায়েরি। তিতিরি লিখেছিল সেই ডায়েরিটা ওর স্মৃতি চলে যাওয়ার আগে, আর মিষ্টিকে বলেছিল যখন তিতিরের স্মৃতি চলে যাবে তখন যেন মিষ্টি এই ডায়েরিটা তিতিরকে পড়তে দেয়। এই ডায়েরির লেখাগুলো পড়লে তোমার সব মনে পড়ে যাবে ভাবিপা। মিষ্টির কথা শুনে তিতির ডায়েরিটা খানিকক্ষণ উল্টে পাল্টে দেখল। তারপর মিষ্টিকে জিজ্ঞেস করল, কিন্তু এই ডায়েরিটা তো লক করা, চাবি কোথায় এটার? মিষ্টি কিছুটা আমতা আমতা করেই বলল, চাবিটা আসলে ভাইয়ার গলার চেইনের সাথে আছে। কেউ যদি আবার তোমার ডায়েরিটা পড়ে ফেলে, তাই চাবিটাকে একেবারে সে তার চেইনের লকেট বানিয়ে পড়ে থাকে সব সময়। তিতির বেশ বিরক্ত হলো ওর কথাগুলো শুনে। এখন ও কিভাবে পাবে ডায়েরির চাবি? সরাসরি চাইলে নিশ্চয়ই ভয়ানক কোনো শর্ত দিয়ে আবার তিতিরকে লজ্জায় ফেলতে চাইবে ওই পাগলটা। না, এবার তিতির এমন আর কোনো সুযোগই দেবে না ওই পাগলটাকে। তার মানে আরাফের থেকে চুরিই করতে হবে চাবিটা তিতিরকে। মিশনে নেমে পড় তিতির, এবার সাকসেসফুল তোকে হতেই হবে। মনে মনে এটা বলে রুম থেকে বেরিয়ে পড়ল তিতির। মিষ্টি দেখিয়ে দিল তিতিরকে ওদের বাবার রুমটা, যেখানে গিয়েই ও দেখতে পেল আরাফকে। ব্যাস, এখন শুধু চাবিটা চুরি করার অপেক্ষা। মিষ্টিকে বিদায় দিয়ে এক পা দুপা করে এগিয়ে গেল ও আহনাফ চৌধুরীর রুমের দরজার দিকে, যেখান থেকে আরাফ আর ওর বাবার কথাগুলো স্পষ্ট শুনতে পেল তিতির। তুমি তিতিরকে কেন কিডন্যাপ করেছ বাদর ছেলে? নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তাহলে তো বলবো তুমিও মাকে কিডন্যাপ করেছ বাবা। বেশ করে কথাটা বলল আরাফ। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল ওর বাবার। তিতিরের বাবার হাতে মরার এতই যখন শখ হয়েছিল তোমার, তাহলে আমাকেই বলতে পারতে, আমিই মেরে দিতাম তোমাকে।
নিঃশব্দে হাসল আরাফ। তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে বলল, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতিনাতনি না দিয়ে মরবে না। জাস্ট শাট আপ। ভোটের দিন ভরা মঞ্চে ওর বাবার লোকেরা যে তোমাকে গুলি করেছিল, ভুলে গেছো সে কথা তুমি? আবারও ফিচলে হাসল আরাফ। তারপর দুই হাত পকেটে গুজে বলল, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু আধটু খুনসুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তখন দেখবে তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছে করবে। ট্রাস্ট মি। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি, কিন্তু তবুও শেষবারের মতো বললেন, তিতিরের বাবা তোমার অপোজিশন পার্টির নেতা। এবারে তোমার ভোটে জেতাটাও ভালোভাবে নেননি উনি, তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপরও তুমি পরপর দুবার একই ভুল করলে, ওই মেয়েটাকে নিজের জীবনের সাথে জড়ালে। আহনাফ চৌধুরী কথাগুলো বলেই ধপ করে বসে পড়লেন খাটের উপর। অপেক্ষায় থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকল আরও একজন, সে হল তিতির। আরাফ একটা লম্বা শ্বাস নিল, তারপর দেয়ালের সাথে হেলান দিয়েই তাকালো সিলিং এর দিকে আর বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে ফেলেছি। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব বাবা, তার থেকে এইটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? ইডিয়েট। একই সুরে বলে উঠল আহনাফ চৌধুরী আর তিতির। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব, তার থেকে কি এইটুকু লাইফ রিস্ক বেঁচে থাকা ভালো না বাবা? ইডিয়েট। একই সুরে বলে উঠল আহনাফ চৌধুরী আর তিতির। শুধু একজনেরটা শোনা গেল, আর আরেক জনেরটা শোনা গেল না। নিজের বউকে ভালোবেসে এমন কথাও কেউ বলতে পারে? জানা ছিল না তিতিরের। নিঃশব্দে মুখ চেপে কাঁদতে লাগল তিতির। কাঁদতে কাঁদতেই তিতির ভাবল, ও কাঁদছে কেন? ও কি এই পাগলটাকে ভালোবাসে বলে কাঁদছে, নাকি কোনোদিন কারো কাছ থেকে এতটা ভালোবাসা পায়নি বলে কাঁদছে? যদি তুমি পারমিশন দাও, আমি আসি বাবা। এখন আবার যে আমার বউপাখির কান্না থামাতে হবে। দরজার পিছনে দাঁড়িয়ে মেয়েটা তখন থেকে কেঁদেই যাচ্ছে। নিমেষেই কান্না বন্ধ হয়ে গেল তিতিরের। ও যে দরজার পিছনে দাঁড়িয়ে কাঁদছে, সেটা ওই পাগল বুঝল কি করে? কোনোভাবে কি দেখে ফেলেছে ও তিতিরকে? তড়িঘড়ি করে কান্না মুছে তিতির নিজের রুমের দিকে যেতে গেলেও বিপত্তি ঘটল নিজের পরনের শাড়িতে। তাড়হুড়োতে কখন যে পা পেঁচিয়ে গেছে শাড়িতে খেয়ালি করেনি তিতির, তাই তো এক পা যেতেই হুমড়ি খেয়ে সোজা ল্যান্ড করল আরাফের বাহুডোরে। হ্যাঁ, ঠিক সময়ে আরাফ ওকে ধরে ফেলা একটুর জন্য বেঁচে যায় তিতির। আর ঘটনার আকস্মিকতায় আবার ঠোঁট ভেঙে কেঁদে ফেলে তিতির। আরাফও ঘাবড়ে যায় তিতিরের কান্না দেখে। কি করবে, কি করে বউয়ের কান্না থামাবে বুঝতে না পেরে এক ঝটকায় কোলে তুলে নেয় ও তিতিরকে। তারপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই বুড়ো বরটাকে এতটাই মিস করছিলে যে একেবারে কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছ বউপাখি? ভালো টালো বেশে ফেললে নাকি আবার এই পাগলটাকে? কান্না থেমে যায় তিতিরের। ওকে নিয়ে এভাবে মজা করাই রাগে নাকের ডগা লাল হয়ে ওঠে ওর। তারপর মুখ ফুলিয়ে বলে, বয়েই গেছে আপনাকে ভালোবাসতে আমার। নামিয়ে দিন আমাকে, নামিয়ে দিন বলছি। আরাফ নামায় না ওকে, সোজা নিয়ে যায় নিজের রুমে। তারপর এক পা দিয়ে দরজা ভিড়িয়ে ভিতর থেকে লক করে দিয়ে তিতিরকে কোলে নিয়ে বসে পড়ে বেডের উপর। এক দৃষ্টিতে দেখতে থাকে গুটিসুটি হয়ে থাকা তার পুতুলের মতো বউপাখিটাকে। তিতিরের চোখে এখনও পানি টলমল করছে। আরাফ হাতের আঙুল দিয়ে সেই পানি মুছে দেয়, তারপর সেই আঙুল ছোঁয় নিজের ঠোঁটে। তারপর এক মাদকতা মেশানো কণ্ঠে বলে, কাঁদলে কাউকে এত সুন্দর লাগে এই প্রথম দেখলাম। আমার বউপাখি, কি করেছো বলো তো তুমি আমায়? হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ডার্লিং? আরাফের কথা শুনে আবারও ঠোঁট উল্টে কাঁদে তিতির। নিজের ছোট্ট হাত মুষ্টিবদ্ধ করে আরাফের শক্তপোক্ত বুকের ওপর কিল বসাতে বসাতে বল, আপনি খুব বোকা, খুব বোকা। হ্যাঁ, শুধু যখন আমার বউপাখি আমার আশেপাশে থাকে তখন আমি তার কাছে বোকা, তার জন্য বোকা। এতটুকু বোকা হতে আরাফ চৌধুরীর লজ্জা করে না। তিতির আর কোনো কিছু ভাবে না, নিজের অজান্তেই জড়িয়ে ধরে আরাফের গলা। আর আরাফ, তার বউপাখি তার কোলে বসে তার গলা জড়িয়ে ধরেছে। এটা যেন তার কল্পনারও অতীত। বলিষ্ঠ হাত দুটো তিতিরকে নয়,
খামচে ধরেছে নিরীহ বেডশিটটাকে। কন্ট্রোল হারালে চলবে না আরাফ। তোর বউ পাখি এখনো তোকে চিনতে পারেনি। সামলা নিজেকে। নিজের মনেই নিজে বলল ও। কিন্তু বুকের ভিতর হতে থাকা ধুকপুকুনি, সেটা কি করে আটকাবে আরাফ? ওর বউ পাখিকে আদর করার জন্য ওর ভিতরে যে তীব্র তোলপাড় শুরু হয়েছে, সেই তোলপাড় কি করে বন্ধ করবে ও? বেশ অনেকক্ষণ পর তিতির ছাড়ল আরাফকে। আরাফের মুখের দিকে তাকাতেই দেখল আরাফ চোখ বন্ধ করে আছে, ওর গলার আর হাতের রগগুলো ফুলে উঠেছে, যেন ও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নিজের পৈশাচিক রূপটা তিতিরের সামনে প্রকাশ না করতে, ওর উপর নিজের অধিকার না ফলাতে। মুখ টিপে হাসল তিতির। তারপর আস্তে আস্তে আরাফের কোল থেকে নামল ও। তিতির নামতেই চোখ খুলল আরাফ। হঠাৎই ওর চোখ গেল বেডের পাশের টেবিলের উপর। সেখানে চোখ পড়তেই দেখল তিতিরের খাবার ঢেকে রাখা আছে এখনো। তিতির খাবার খায়নি। নিমেষেই চোখের চাহনি বদলে গেল আরাফের। খাবার খাওনি কেন তুমি? তিতির কিছুক্ষণ আমতা আমতা করল ভীষণ। তারপর ধরা পড়া চোরের মতো বলল, এত দেরি হয়ে গেছে যে আর খেতে ইচ্ছে করছিল না, আপনি রেখে দিন, আমি পরে খেয়ে নেব। পরে কখন খাবে তুমি? কাল সকালে। তিতির ভড়কে গেল। আবার রেগে যাচ্ছে নাকি পাগলটা? তিতির ইয়ে মানে করতে করতেই আরাফ পাল্টা জবাব দিল, তোমাকে এখন আমি খাইয়ে দেব। আর যদি না খাও তাহলে যেটা করা থেকে নিজেকে একটু আগে আটকে ছিলাম সেটাই কিন্তু। আমি খাবো তো আমি, এই দেখুন। আরাফের কথা শেষ হওয়ার আগেই ওর হাতে খাবারের থালা তুলে দিয়ে মুখ হা করল তিতির। না চাইতেও হেসে ফেলল আরাফ। তারপর তিতিরের মুখে খাবার পুরে দিতে দিতে বলল, গুড গার্ল। আপনি এই রুমে ঘুমোবেন আজকে? না তো, আমি ফুটবল খেলব। তুমি চাইলে ফুটবল টিমও বানাতে পারি। ভ্রু নাচিয়ে বলল আরাফ। ওর চোখে মুখে দুষ্টমির ছাপ স্পষ্ট। গায়ে সাদা রঙের শার্ট আর ধূসর রঙের ট্রাউজার পরনের আরাফ শার্টের উপরের দুটো বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে তিতিরের দিকে। ঘুমানোর আগে শাওয়ার নেয়ার অভ্যাসর। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ভিজা চুলগুলো তোয়ালে দিয়ে মোছার পরও তা দিয়ে ক্রমাগত পানি ঝরে ভিজিয়ে দিচ্ছে ওর বলিষ্ঠ কাঁধ দুটো। তিতির আরাফের এইরূপ দেখে ঢোক গিলল বেশ কয়েকবার। তারপর পেছাতে পেছাতে ওর পিঠ গিয়ে ঠেকল ধূসর রঙা দেয়ালে, যে দেয়ালটার অনেকটা অংশ জুড়ে আছে এমপি আরাফ চৌধুরীর একটা পোর্ট্রেট। সামনেও এই পাগল, পিছনেও এই পাগল। নিজের মনেই কেঁদে ফেলল তিতির। ততক্ষণে আরাফ ওর নাক বরাবর চলে এসেছে। তারপর তিতিরের এক পাশে ওর এক হাত রেখে আরেক হাত দিয়ে ওর চিবুক স্পর্শ করল আরাফ। দুজনের দৃষ্টি একে অপরের ওপর নিবন্ধ। তিতির হাঁসফাঁস করছে আরাফের বাহুডোরে, যেন থেমে থেমে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওর। তিতিরের এমন বেহাল দশা দেখে অধর কামড়ে হাসল আরাফ। তারপর আচমকাই মাথা ঝাঁকিয়ে চুলের পানি দিয়ে ভিজিয়ে দিল তিতিরের লাল টুকটুকে মুখশ্রী। আরাফের চুলের ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে তিতিরের চোখ, নাক আর গাল বেয়ে। ভিজে গেছে ওর ঈষৎ গোলাপি ওষ্ঠ জোড়াও। দু ফোঁটা পানিও যেন গড়িয়ে পড়ল সেখান থেকে। ঘটনার আকস্মিকতায় দ্রুত ওঠানামা করছে বক্ষস্থল। এতক্ষণ অধর কামড়ে হাসলেও এই দৃশ্য দেখে চুপ হয়ে গেল আরাফ। দুপুরের মতোই অস্থিরতা বাড়ল ওর বুকের। অবস্থা বেগতিক দেখে এক ঝটকায় সরিয়ে ফেলল নিজেকে তিতিরের সামনে থেকে। আরাফের এমন আচরণ মাথার ওপর দিয়ে গেল তিতিরের। দ্য গ্রেট আরাফ চৌধুরীর মতো একজন শেইমলেস ফ্লার্ট কি না লজ্জা পাচ্ছে? লজ্জাতেই কি তার দোকান অমন লাল হয়ে গেছে? ওই সময় তো খুব আমার গলা জড়িয়ে ধরলে, আর এখন একসাথে ঘুমাতে ভয় পাচ্ছ? রুমের পিন পতন নীরবতা ভেঙে বলে উঠল আরাফ। তারপর বিছানায় লাফিয়ে উঠতে উঠতে বলল, চিন্তা নেই বউ পাখি, তোমাকে ঘুমের মধ্যেও জড়িয়ে ধরব না, আই প্রমিজ। বিস্তর হাসল আরাফ। তারপর কপালের উপর এক হাত রেখে চোখ বুঝল পরম সুখে, যেন এক যুগ পর আরামের এক ঘুম দিবে আজকে সে। তিতির খুব একটা ভরসা করতে পারল না এই আরাফ চৌধুরীকে। তারপরও ধীর পায়ে বিছানায় উঠে মাঝখানে কোল বালিশ রাখল ও। বালিশে মাথা লাগাতেই তিতিরের সারাদিনের ক্লান্ত শরীরটাও তলিয়ে গভীর ঘুমে। তিতিরের ঘুম ভাঙল ফজরের আজানের সময়ে। চোখ মিলেই নিজের বুকের ওপর ভারী কিছু অনুভব করল ও। নিমিষেই চক্ষু ফুটবল তিতিরের। আরাফ চৌধুরী ওর বুকের ওপর ঘুমিয়ে আছে।
ওর বলিষ্ঠ হাতজোড়া কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে তিতিরকে। এবার আর হাসফাস করল না তিতির। নিষ্পলক চেয়ে দেখতে থাকল আরাফের ঘুমন্ত মুখ। কি নিষ্পাপ আর বাচ্চা বাচ্চা লাগে দেখতে আপনাকে ঘুমের মধ্যে। আচ্ছা, আমি কি সত্যিই আপনার বউপাখি? যদি কোনোদিন আমার স্মৃতি ফিরে না আসে, তবুও কি আপনি আমাকে এভাবেই আগলে রাখবেন নিজের সাথে? আরাফের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল তিতির। তিতিরের স্পর্শ পেয়েই বোধ হয় ঘুম ভাঙতে লাগল আরাফের। আরাফের নড়াচড়া টের পেতেই মাথায় হাত বুলানো থামিয়ে দিয়ে ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে ফেলল তিতির। আরাফ চোখ মেলে নিজেকে তিতিরের উপর দেখেই সরে গেল একপাশে। অনুতপ্ত হল ভীষণ। ভাবল, আহারে বাচ্চা মেয়েটা, মনে হয় ওর শরীরের ভারে সারারাত ভালো করে ঘুমোতেই পারেনি, তাই আর জাগালো না ও তিতিরকে। ঘুমন্ত তিতিরের কপালে ঠোঁট ছোঁয়াতে গিয়েও আটকে নিল নিজের আবেগকে। যদি তিতির ভাবে আরাফ ওর ঘুমের সুযোগ নিয়েছে, তাই তো অজু করে সোজা বেরিয়ে গেল ও নামাজ পড়তে। আর এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে ছিল তিতির। আরাফ রুম থেকে বেরিয়ে যেতেই হাফ ছেড়ে বাঁচল ও। আজ মিষ্টির জন্মদিন। সকাল থেকেই চৌধুরী বাড়িতে বিরাট আয়োজন চলছে। মিষ্টির কিছু বন্ধুবান্ধব আর কাছের কিছু আত্মীয় স্বজনদেরই দাওয়াত দিয়েছেন আহনাফ চৌধুরী। সকাল থেকে আরাফও ভীষণ ব্যস্ত। বেশ অনেকদিন পার্টির কোনো কাজে হাত লাগানো হয়নি ওর, তাই তো সকাল থেকেই মিটিং এর পর মিটিং ফেসে যাচ্ছে আরাফ। যেন ফুরসতি পাচ্ছে নিজের বউয়ের কাছে যাওয়ার। এদিকে মুখ ফুলিয়ে বসে আছে তিতিরও। পাগলটা সকাল থেকে একবারও দেখতে আসলো না তিতিরকে। সারারাত অমন ভারী শরীর দিয়ে পিষে চ্যাপ্টা করার পর সকাল হতে না হতেই এমন অবহেলা মেনে নিতে পারল না তিতির। আর তখনই তিতিরের রুমে আসলো মিষ্টি। ওর হাতে একটা ম্যাজেন্টা কালারের কাতান শাড়ি। রুমে ঢোকার আগে মিষ্টি দরজায় নক করতেই ধ্যান ভাঙল তিতিরের। কি একটা অবস্থা! সারাক্ষণ শুধু আরাফের কথাই মাথায় আসছে এখন তিতিরের। আর ওই লোকটা তো একবারও ভাবে না তিতিরের কথা। এতই যদি বউপাখি বউপাখি করবে, তাহলে সকাল থেকে একবারও আসলো না কেন তিতিরের সামনে? ভাবি পা, কি গো, আমি যা বললাম কিছু শুনতে পেলে? হকচকিয়ে উঠল তিতির। মিষ্টি তিতিরের এমন অন্যমনস্ক থাকার কারণ ধরে ফেলল মুহূর্তের মধ্যেই, কিন্তু মুখে কিছু বলল না। যদি আবার মেয়েটা লজ্জা পায়। এমনিতেই ওর ভাই যা করে সারাদিন, তাতেই মেয়েটা যথেষ্ট বিরক্ত। এখন যদি ননদ হয়ে মিষ্টিও একই কাজ করে তাহলে তো কথাই নেই। ভাবিপা, এই শাড়িটা ভাইয়া তোমাকে পরতে বলেছে আজ সন্ধ্যায়। তিতির অবাক হল ভীষণ। কি ভেবেছে ওই পাগলটা? বউয়ের জন্য শাড়ি পাঠাবে অথচ নিজে এসে একটু দেখা করবে না? ভাবিপা, প্লিজ তুমি শাড়িটা পরো। আজকে সন্ধ্যার অনুষ্ঠানে যেন আমার ভাবিপাকে দেখে মানুষ তাক লেগে যায়। মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে তিতির বলল, হ্যাপি বার্থডে মিষ্টি। মিষ্টি লাজুক হেসে উত্তর দিল, থ্যাঙ্কু ভাবিপা। সন্ধ্যায় খুব সুন্দর করে মিষ্টিকে সাজিয়ে দিল তিতির। ছোট চুল আর হালকা গোলাপি রঙা গাউনে পরীর মতো লাগছে মেয়েটাকে। মিষ্টিকে সাজানো শেষ হলে তিতিরও পরে নিল আরাফের দেয়া কাতান শাড়িটা। মাথার চুলগুলো খোপা করে সেখানে গুজলো বেলিফুলের মালা। অলংকারের মধ্যে শুধু পড়ল কানের ঝুমকো। চোখে দিল গাঢ় কালো কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপবাম। তিতিরকে দেখে মিষ্টি যেন চোখই ফেরাতে পারল না। তারপর হেসে বলল, এজন্যই বলি আমার ভাইয়ের মতো অমন রসক্ষীন একটা মানুষ কি করে এমন গভীর প্রেমে পড়ল। মানতেই হবে আমার ভাবি হলো লাখে এক পিস। তার প্রেমে হাবুডুবু খাবে না তো ভাই আর কার প্রেমে হাবুডুবু খাবে শুনি? দীর্ঘশ্বাস ছাড়ল তিতির। তারপর বিড়বিড় করে বলল, এজন্যই তো সকাল থেকে একবারও আসলো না আমার সামনে। ভাইয়া তো আজকে আসলে। কথা শেষ করতে পারল না মিষ্টি। শুনতে পেল ড্রয়িং রুম থেকে আসা গিটারের টুংটাং ধ্বনি। নিমিষেই চকচক করে উঠল ওর চোখ। ভাইয়া গিটার বাজাচ্ছে। ভাবিপা, তুমি শুনতে পাচ্ছ? গিটারের টুংটাং শব্দ তিতিরেরও কানে গেল। তারপর ড্রয়িং রুম থেকে ভেসে এলো আরাফের ভারিক্কি গলায় গাওয়া তিতিরের সবচেয়ে পছন্দের গান, কাভি জো বাদাল বারসে, মে দেখু তুঝে আঁখে ভারকে, তু লাগে মুঝে পহলি, বারিশ কি দুয়া, তেরে পহলু মে রেহলু, মে খুদ কো পাগল कहलू, তু গাম দেয়া খুশিয়া সে হলু। সাথিয়া। গানের এ পর্যায়ে নিচে নেমে এলো মিষ্টি তিতির দুজনেই। মিষ্টি কাউকে একটা খুঁজছে আর তিতিরের চোখ এক আরাফেই যেন নিবন্ধ।
মুগ্ধ হয়ে তিতির শুনছে আরাফের গান। তিতিরকে এক পলক দেখে আরাফ খেই হারাল। মুগ্ধ হল প্রিয়দর্শিনীর এমন রূপ দেখে। অধর কামড়ে হেসেও নিল খানিকটা সবার অকপটে। তারপর আবার সুর ধরল গানের বাকি অংশের। কোই নেহি তেরে সিভা মে রাইয়াহা, মানজিলে তু হে মেরি তো সাব ইযাহা, মিটা দে সাভি আজা ফাসলে, মে চাহু মুঝে মুঝসে বাটলে, জারাসা মুঝমে তু ঝাঁকলে, মে হু কেয়া কাভি জো বাদাল বারসে। বাকরুদ্ধ তিতির, এত সুন্দর করে গান গাইতে পারে পাগলটা। গান শেষ করে আরাফ গিটারটা টেবিলে রাখল। তারপর ধীর পায়ে এগিয়ে এসে আগে বোনকে উইশ করল। মিষ্টি খুশিতে আটখানা হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া আমার গিফট? আরাফ ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি চাই তোর? তুই শুধু একবার মুখ ফুটে বল। মিষ্টি লাজুক হেসে উত্তর দিল, সত্যি বলছ? যা চাইব তাই দিবা? এনিথিং ফর ইউ মাই প্রিন্সেস। মিষ্টি একবার তিতিরের দিকে তাকালো, তারপর আরাফের দিকে, তারপর সবার দিকে তাকিয়ে জোরে বলল, আমি চাই তুমি ভাবিপাকে আবার বিয়ে করো। তোমাদের বিয়ে আমি কাছ থেকে দেখতে পারিনি, তখন ইউএসএ ছিলাম বলে, কিন্তু এবার আমি দেখতে চাই। আরাফ বোনের কথা শুনে অবাক হল না খুব। তারই তো বোন, ভাইয়ের কষ্ট একটু হলেও বোঝে। মিষ্টির কথা শুনে তিতিরের চোখ গোল গোল হয়ে গেল। হায় হায়, মেয়েটা কি বলে এই সব? আরাফের প্রতি একটু নরম হলেও বিয়ে কিভাবে করবে এই মানুষটাকে? পুরনো কোনো স্মৃতিও তো ওর এখনো মনে পড়েনি। ভাবিপা তোমার কাছেও কিন্তু আমার একই আবদার রইল। কি হলো, রাখবে না আমার এই আবদারটুকু? তিতির দোটানায় পড়ে গেল ভীষণ। আরাফ তা দেখে তিতিরের কাছ ঘেঁষে দাঁড়াল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আর কত দূরে দূরে থাকবেন ম্যাডাম? এই অধমেরও তো কষ্ট হয় বলুন। এত হ্যান্ডসাম হয়েও যদি বউয়ের কাছে যেতে না পারি, বউ কাছে থাকা সত্ত্বেও যদি রাতে বউকে আদর করতে না পারি, বউকে নিয়ে হানিমুনে যেতে না পারি, মা বাবাকে নাতি নাতনি গিফট করতে না পা, ব্যাস করব বিয়ে আমি আপনাকে। এবার অন্তত মুখটা বন্ধ করুন প্লিজ, অতিষ্ঠ হয়ে বলল তিতির। কিন্তু মনে মনে লজ্জায় লালো হল ভীষণ। খুশিতে লাফিয়ে উঠল মিষ্টি। আরাফের দাদি আর মা দুজনই এসে তিতিরকে মন ভরে দোয়া করে দিলেন। মুখে বিস্তর হাসি ফুটল আরাফেরও। শুধু খুশি হতে পারলেন না আরাফের বাবা, কারণ উনি জানেন এই বিয়ে মানেই আরেকটা ঝড় ওঠা। তিতিরের বাবা এত সহজে ছেড়ে দেবে না আরাফকে। মিষ্টির অনুষ্ঠান শেষ করে রুমে আসলো তিতির। শাড়ি খুলে নরম একটা কামিজ পরে যেন হাফ ছেড়ে বাঁচল ও। আর এর মধ্যেই ওর ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। ফোনটা অবশ্য আরাফই কিনে এনে দিয়েছিল ওকে শুধু আরাফের সাথে কথা বলার জন্য। তাই ফোন বেজে ওঠার সাথে সাথেই তিতির বুঝে গেল কে ফোন করেছে ওকে। হ্যালো, তিতিরের কণ্ঠ শুনে আরাফ চোখ বন্ধ করল। তারপর এক সম্মোহনী কণ্ঠে শুধাল, একটু নিচে আসবে প্লিজ বউপাখি? তোমার জন্য গাড়িতে ওয়েট করছি আমি, আজ তোমাকে নিয়ে পুরো শহর ঘুরব। তিতির আরাফের আবদার শুনে মনে মনে হাসল, তারপর আসছি বলে ফোন কেটে দিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে গেল ঘর থেকেও। ওর মনটাও আজ ভীষণ খুশি। বুঝতে অসুবিধা হল না যে ভালোবাসে ফেলেছে ও আরাফকে। আরাফ গাড়ি নিয়ে বাড়ির সামনেই ছিল। তিতির আসতেই গাড়ির দরজা খুলে দিল আরাফ। তিতিরও মুখে হাসি ফুটিয়ে চটপট উঠে পড়ল গাড়িতে। গাড়ি স্টার্ট দিতেই তিতির অবাক হয়ে জিজ্ঞেস করল আরাফকে, কালকেই তো বিয়ে আমাদের, তাহলে আজকে এত রাতে বউকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে জাগল কেন মিস্টার বরফের? তিতিরের মুখে মিস্টার বরফ নামটা শুনে মুচকি হাসল আরাফ। তারপর সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতেই বলল, বউকে নিয়ে ঘোরার ইচ্ছে রাতেই জাগে ম্যাডাম, আর এই মিস্টার বরফটাকে? কেন আপনি? তিতির হাসল, সাথে আরাফও। ওদের সম্পর্কটা আবার আগের মতো হবে ভাবতেও স্বপ্নের মতো লাগলো আরাফের কাছে। স্মৃতি না ফেরার সত্ত্বেও যে তিতির আরাফকে এত সহজভাবে মেনে নেবে ভাবতে পারেনি আরাফ। গাড়ি থামান প্লিজ, আমি আইসক্রিম খাব, বাচ্চাদের মতো করে বলে উঠল তিতির। অধর কামড়ে হেসে গাড়ি থামালো আরাফ। গাড়ি থামাতেই তিতির এক দৌড়ে চলে গেল আইসক্রিমের গাড়ির কাছে। পিছন পিছন ধীর পায়ে ওর কাছে আসলো আরাফ। তিতির আইসক্রিম কিনে সামনে ঘুরতেই দেখল আরাফ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে ওর সামনে।
আরাফের ঠোঁটের কোণে প্রশান্তির হাসি। তিতির কিছু বলতে যাবে ঠিক তখনই ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে গেল। হাত থেকে আইসক্রিমটাও পড়ে গেল নিচে। মুখ থেকে অস্ফুট স্বরে বের হল, বাবা। আর হঠাৎ একটা গুলির শব্দ হতেই তিতিরের সামনে মাটিতে লুটিয়ে পড়ল আরাফ। ওর বুকের তাজা রক্ত এসে লাগল তিতিরের পায়ে। এক চিৎকার দিয়ে তিতির বসে জড়িয়ে ধরল আরাফকে। বুঝতে বাকি রইল না যে আরাফকে গুলি করা হয়েছে, আর গুলিটা করেছে ওর বাবা। এই আরাফ, আপনি চোখ বন্ধ করে আছেন কেন? কথা বলছেন না কেন আপনি? সব সময় এত বকবক করেন, তাহলে এখন এভাবে শুয়ে আছেন কেন? উঠুন বলছি, উঠুন, আমি বাড়ি যাব। কাঁদতে কাঁদতে বলল তিতির। ওর হাত ভিজে যাচ্ছে আরাফের বুক থেকে বের হওয়া রতে। চাইলে থামাতে পারছে না ও সেই রত। তারপরই শুনতে পেল ওদের সামনে এসে দাঁড়ানো ওর বাবার কণ্ঠ। ও আর উঠবে না মামুনি। আরাফ চৌধুরী, ইউর গেম ইজ ওভার। ও আর উঠবে না মামুনি। মেয়ের দিকে তাকিয়ে তুচ্ছ হাসলেন সাবেক এমপি হাসান খন্দকার। তারপর আরাফের নিথর দেহটার দিকে দুকদম এগিয়ে এসে বললেন, আরাফ চৌধুরী, ইউর গেম ইজ ওভার। আরাফের দেহটা এখনও জড়িয়ে ধরে আছে তিতির। রিভলভার হাতে ওদের সামনে দাঁড়িয়ে আছে তিতিরের বাবা। বিজয়ীর হাসি তার চোখে মুখে। তার পেছনে দাঁড়িয়ে রয়েছে 15 জনের মতো তার পোষা গুন্ডারা। রাস্তা পাহারা দিচ্ছে তারা, যাতে কোনো কাকপক্ষীতেও আজ ওদের সাহায্য করতে না পারে। অনেক ধুলোময়লা মেখেছ, এখন ওঠো মামনি। বাড়ি যাবে না? আর এই লাশটা কেউ একটা আস্তা করে ফেলে দিয়ে আয়। পচে গলে পড়ে পরিবেশ দূষণ করবে তো। নিজের কানে তিতির বিশ্বাস করতে পারল না ওর বাবার বলা কথাগুলো। এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ ওর বাবা, যার কিনা মানুষ খুন করতেও দুদণ্ড হাত কাঁপল না। কথাগুলো ভাবতে ভাবতেই ক্রমান্বয়ে তিতিরের দৃষ্টি শীতল হয়। আর সেই হিমশীতল দৃষ্টি জোড়াই নিক্ষেপ করে ওর বাবার দিকে। কেন করলে বাবা তুমি এমন? কি দোষ করেছিল আমার আরাফ? রাগত স্বরে বলে উঠল তিতির। মেয়ের কথা শুনে হেসে উঠল হাসান খন্দকার। তারপর খপ করে তিতিরের এক হাত ধরে হেঁচকা টান দিয়ে উঠিয়ে দাঁড় করালো মেয়েকে। বললেন, তুমি হয়তো জানো না মামুনি, কিন্তু তোমার এই আরাফ আমার অনেক ক্ষতি করেছে, অনেক। ওইটুকু ছেলে আমার থেকে আমার ক্ষমতা কেড়ে নিয়েছে, আমার মেয়েকে কেড়ে নিয়েছে। তুমি কি করে ভাবলে তোমার বাবা তারপর ওই ছেলেকে বাঁচিয়ে রাখবে? এতটুকু বলে পিচিক শব্দ করে পানের পিক ফেললেন রাস্তায়। তারপর আবার তিতিরের দিকে তাকিয়ে বললেন, যাকগে সেসব পুরনো কথা, এখন বাড়ি ফিরবে চলো। তোমার সাথে সেদিন সোহেলের বিয়ে না হওয়ায় কিন্তু আমার খুব মন খারাপ হয়েছিলে। বন্ধুর ছেলে বলে কথা, এবার বাড়ি ফিরে তোমার আর সোহেলের আবার বিয়ের আয়োজন করব আমি। নিমেষেই চোয়াল শক্ত হলো তিতিরের। যাব না আমি। আরাফকে রেখে এক পাও নড়ব না আমি এখান থেকে। তিতিরের কথা শুনে আবারও একগাল হাসলেন হাসান খন্দকার। তারপর বললেন, আর তুমি যদি এখন আমার সাথে বাড়িতে না আসো মামুনি, তাহলে তো জানোই আমি তোমার মায়ের সাথে ঠিক কি করব। নিজের বাবার মুখে এই কথাগুলো শুনে হাঁটু ভেঙে বসে পড়ল তিতির। আরাফকে বুকে জড়িয়ে ধরে আবারও ডুকরে কেঁদে উঠল ও। চারিদিক অন্ধকার হয়ে আসলো ওর। নিজেকে অসহায় লাগল ভীষণ। হাসান খন্দকার মেয়ের এমন করুণ পরিণতি দেখে যেন ভীষণ মজা পেলেন। অদ্ভুত শব্দ করে হাসলেন সজোরে। হাসির দমকে থেমে থেমে কেঁপে উঠল তার পৌর গতর। তারপর নিজের পোষা গুন্ডাদের মধ্য থেকে দুজনকে ইশারা দিলেন তিতিরকে গাড়িতে তোলার জন্য। তিতিরকে আরাফের থেকে ছাড়িয়ে নিতে বেগ পেত হল ওদের। তবুও টেনে হিচড়ে কোনো মতে তিতিরকে আরাফের থেকে ছাড়ালো ওরা। তারপর গাড়িতে যখন তুলতে যাবে তখনই ওদের কানের গেল একজনের অট্টহাসির শব্দ। তিতির থামল, বিক্ষিপ্ত চোখজোড়া পেছনে ফিরে তাকাতেই দেখল আরাফের অবয়ব। গাড়ির হেডলাইটের আলোতে ওর মুখ অস্পষ্ট, যেন এক কালো ছায়ামূর্তি। হাসান খন্দকারের মুখ শুকিয়ে গেল নিমিষেই। এটা কি করে সম্ভব? ওনার স্পষ্ট মনে আছে যে উনি আরাফকে ঠিক বুক বরাবরই গুলিটা করেছেন, তাহলে এই ছেলে উঠে দাঁড়ালো কি করে? না, একবার যখন খুন করতে হাত কাঁপেনি তখন এবারও কাঁপবে না। তাই তো মুহূর্তেই রিভলভারটা শক্ত করে ধরে তাক করল আরাফের দিকে। আরাফ বাঁকা হাসল। তারপর ডান পায়ের এক লাথিতে কৌশলে ফেলে দিল সেই রিভলভার হাসান খন্দকারের হাত থেকে। আরাফের পায়ের কাছে পড়ে গড়াগড়ি খেতে লাগল সেটা।
মুখ থেকে চসূচক শব্দ করে আরাফ রিভলভারটা তুলে হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখল ভালো করে। তারপর বলল, পুরনো মডেল, কলকবজায় জং ধরে গেছে, তারপরও কি তেজ। ঠিক আপনার মতো, তাই না শ্বশুর মশাই? মুখে বিস্তর হাসি টেনে খুব নাটকীয় ভঙ্গিতে বলল আরাফ। মুহূর্তেই ফুঁসে উঠল হাসান খন্দকার। তার পোষা গুন্ডাগুলো এগিয়ে আসতে চাইলেও হাত জাগিয়ে থামিয়ে দিলেন। তারপর থমথমে কণ্ঠে বললেন, তুমি? হ্যাঁ, আমি। খুব অবাক হলেন না বেঁচে আছি দেখে? আগেরবারের মতো এবারও আপনার এই জংধরা রিভলভারের গুলি আরাফ চৌধুরীকে মারতে ব্যর্থ। ইসোস! আরাফ মুখ থেকে চুকচুক শব্দ করল। তারপর ও দৃষ্টি ফেরালো গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা তিতিরের দিকে। তিতিরকে দেখে ওর শীতল চোখজোড়া যেন উষ্ণতা খুঁজে পেল। কিন্তু ওর বউপাখিকে অমন বিধ্বস্ত অবস্থায় দেখে কিঞ্চিত কেঁপে উঠল কালো ঠোঁটজোড়া। মুহূর্তেই আরাফের চোখ গেল তিতিরকে ধরে থাকা গুন্ডা দুটোর দিকে। রাগে মাথার রগগুলো দপদপ করে উঠল ওর। কত বড় সাহস ওর বউপাখিকে ছোঁয়ার স্পর্ধা করেছে ওরা! আরাফের অগ্নিদৃষ্টি দেখেই পিলে চমকে উঠল গুন্ডাগুলোর। কিন্তু সতর্ক হওয়ার আগেই আরাফের এক এক ঘুষিতে মাটিতেই লুটিয়ে পড়ল ওরা। ছাড়া পেয়ে তিতির দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল আরাফকে। তিতিরের অশ্রুভেজা মুখখানা জায়গা করে নিল আরাফের বুকে। আরাফ তিতিরের মাথায় হাত বুলিয়ে তাকালো হাসান খন্দকারের দিকে। বেচারার এতক্ষণে হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। আরাফ সেদিকে পাত্তা না দিয়েই চিন্তিত ভঙ্গিতে বলল, আপনি কি বলুন তো শ্বশুর মশাই? কোথায় এই বয়সে জামাইয়ের কাছে নাতিনাতনির জন্য আবদার করবেন, তা না করে সোজা জামাইকেই উপরে পাঠিয়ে দিচ্ছিলেন। দুদিকে মাথা নাড়িয়ে জিভ কাটল আরাফ। তারপর বাঁকা হেসে বলল, ভেরি ব্যাড ম্যানার্স শ্বশুর মশাই, ভেরি ব্যাড। হাসান খন্দকার পেছাতে লাগলেন। বাকি যে 10-12 জন গুন্ডা রয়েছে তারা আরাফের কাছে যে কোনো ব্যাপারই নয়, ভালোই বুঝতে পারছেন তিনি। তাই এখন পালানোই হলো বাঁচার একমাত্র রাস্তা। কিন্তু পেছনে ফিরে পালাতে গিয়েও দেখলেন পুলিশ দাঁড়িয়ে আছে তার পিছনে। বিস্ময় তার চক্ষু কোটর থেকে বেরিয়ে পড়ার জোগাড়। ওরা যে এখানে আছে তা তো কাকপক্ষীতেও জানার কথা নয়, তাহলে পুলিশ আসলো কি করে এখানে? কি অবাক হচ্ছেন তো শ্বশুর মশাই? ভাবছেন চোরের উপর বাটপাড়িটাকে করল তাই তো? এক পা সামনে এগিয়ে পকেটে হাত গুজে বলতে লাগলো আরাফ, আমি জানতাম আমার এই কিউট শ্বশুর মশাইটা আমাকে মারার পরিকল্পনা করবেই। তাই তো আগেভাগে তার দেহরক্ষী সাজিয়ে তার কাছেই পাঠিয়ে দিলাম আমার বিশ্বস্ত লোককে। আজকে আমাদের ঘুরতে বের হওয়া আর সে কথা শ্বশুরমশাইকে আমারই লোক দিয়ে জানিয়ে দেয়া, সবটাই ছিল আমার প্ল্যানের একটা ছোট্ট অংশ। আরাফ কথাগুলো বলার ফাঁকেই ডিবি পুলিশ খপ করে ধরে ফেলল হাসান খন্দকারের এক বাহু, যেন পালাতে না পারে। শ্বশুর মশাইয়ের আসল পিস্তলের বদলে নকল পিস্তল রাখার ব্যবস্থা করলাম, কিন্তু শ্বশুর মশাই কি না সেটা ধরতেই পারলেন না। সেই নকল পিস্তল তুলেই যখন আমাকে ফাঁকা গুলি করলেন তখন আমার ঠিক করা লোকো সিনেমার কায়দায় আমাকে গুলি করল আর আমার বুক থেকে বেরিয়ে এলো তাজা লাল রং। ভাগ্যিস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, নয়তো আপনার এই পৈশাচিক রূপটা আমার বউপাখি কোনোদিন জানতেই পারত না। শিট! মুখ দিয়ে চসূচক শব্দ করে হাসান খন্দকারের চোয়াল চেপে ধরল আরাফ। ব্যথায় কুকিয়ে উঠলেন তিনি। তারপর আরাফ তার দিকে কিছুটা ঝুঁকে হিসহিসিয়ে বলল, নাও ইউর গেম ইজ ওভার হাসান খন্দকার। পুলিশের লোকজন হাসান চৌধুরীসহ বাকিদের টেনে নিয়ে ওঠালো পুলিশের গাড়িতে। শেষমেশ হাতে হ্যান্ডকাফ পরিহিত সাবেক এমপি হাসান খন্দকারের শেষ গন্তব্য হল কয়েদখানায়। যাওয়ার আগে পুলিশ সুপার এসে আরাফকে ধন্যবাদ জানালো এত বড় একজন ক্রিমিনালকে ধরিয়ে দেওয়ার জন্য। আরাফের বুদ্ধির জোরেই প্রমাণ সমেত হাসান খন্দকারের মতো এত দাপুটে একজন ক্রিমিনালকে ধরা সম্ভব হয়েছে। তারপর আরাফ আর তিতিরকে ওদের বিয়ের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিলেন উনিও। পুলিশ সুপার যেতেই তিতিরকে কোল তুলে নিল আরাফ। তিতিরও তড়িৎ জড়িয়ে ধরল আরাফের গলা। আরাফের কাঁধ ভিজিয়ে দিল তিতিরের উষ্ণ অশ্রুকনায়। ওর নাজুক শরীর মোমের পুতুলের ন্যায় মিশে গেল আরাফের শক্তপোক্ত দেহটার সাথে। ভয় পেয়েছিলে? নিচু কণ্ঠে জিজ্ঞেস করল আরাফ। খুব। আরাফের ঘাড়ে মাথা গুজেই জবাব দিল তিতির। ভালোবাসো আমাকে বউপাখি? আর কোনোদিন ছেড়ে যাবে না তো আমায়? আরাফের প্রশ্নে তিতির মাথা জাগাল। তারপর সম্মোহনী কণ্ঠে বলল,
তোমাকে এতটা ভালোবাসি যে দুনিয়া এফোর ওফোর হয়ে গেলেও তোমাকে ছেড়ে থাকার কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবো না। ব্যাস, আরাফকে আর পায়কে। তিতিরের পদ্মপাতার ন্যায় ঠোঁটজোড়া মুহূর্তেই দখলে নিয়ে নিল নিজের। হাজার বছরের তৃষ্ণার্ত পথিকের ন্যায় পান করতে লাগল তিতিরের ঠোঁটের অমৃত সুধা। তিতিরও সায় দিল তাতে। খানিক বাদে যখন দুজনেরই শ্বাস ফুরিয়ে এলো তখন হাঁপাতে হাঁপাতে আরাফ বলল, বিয়ে তো আগে হয়েই গেছে, কাল তো শুধু অনুষ্ঠান। প্রথম বাসরটা সারার জন্য গাড়িটা মন্দ হয় না। কি বলো বউপাখি? সমাপ্ত।